নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। পালং শাক খেতে এখন খুবই ভালো লাগছে। যে যেভাবেই রান্না করুন পালং শাক খেতে খুবই ভালো লাগে। আজকে যেভাবে আমি পালং শাকটা রান্না করব, এই রান্নাটা হয়তো আপনারা অনেকেই করেন, আবার অনেকে হয়তো করেন না। আর পালং শাক এইভাবে যদি রান্না করে খান, আপনারা দেখবেন মনে হবে প্রথম থেকে শেষ অবধি শাক দিয়েই ভাত খেয়ে নিই। সাধারণত আমরা শাক প্রথম পাতেই খাই, কিন্তু এই রান্নাটা এতটাই টেস্টি হয়, সব কিছু সরিয়ে রেখে মনে হবে শাক দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। আর যেদিন এই রান্নাটা করবেন আপনারা দেখবেন রুটি খাওয়ার জন্য আর কোনো কিছু তৈরি করতে হবে না। রান্নাটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়। তা পালং শাক রান্না করবার জন্য এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। এখন পালং শাক খুবই কচি, তাই হাত দিয়ে পিছনের এই শক্ত অংশগুলো কেটে কেটে আমি ফেলে দিচ্ছি। আর শাকটাকে একেবারে পরিষ্কার করে বেছে ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে। শাক কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না, এই শক্ত অংশগুলো কেটে নিলাম। আজকের পালং শাকটা আমি মূলত রান্না করব দুধ দিয়ে, কোনো কিছুই মশলা লাগবে না। দুধ দিয়ে এইভাবে আমার মতো করে একদিন পালং শাকটা রান্না করে খেয়ে দেখবেন, দেখতে এত লোভনীয় হয় আর খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। দুধটা আমি কখন কিভাবে দেবো আর কি কি উপকরণ দুধের মধ্যে আমি মেশাবো, তার জন্য রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এইভাবে একদিন রান্নাটা করে খাবেন, আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। এর মধ্যে একটা নতুনত্ব আছে স্বাদ। পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন পালং শাকগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য পালং শাকটা খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবার দরকার নেই। আর পালং শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। রান্নাটা দেখার পরে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। পালং শাকগুলো এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকের মধ্যে আমি কিছু সবজি দেব। এখানে সবজি বলতে আমি নিয়েছি একটা মূলো দিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, একটা গোটা বেগুনের অর্ধেকটা দিয়েছি, বেগুনগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কয়েকটা শিম দিয়েছি আর একটা গাজর দিয়েছি। আপনারা এই সবজির পরিবর্তে যে কোনো সবজি দিতে পারেন বা সবজি ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে একটু সবজি দিয়ে করলে খেতে ভালো হয়। কড়াই আমার একটুখানি তেল ছিল, আমি আলু ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে বেশ কিছুক্ষণ এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বড়িগুলো আমি কড়াই থেকে আর তুলে নেব না, তেলের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে বড়িগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দিতে পারেন। বড়িটা খুব ভালো ভাজা হয়ে গেছে, কোনো কিছু এতে মশলা দেব না, তাই একটুখানি দিচ্ছি 5 ফোড়ন, 4 চামচের 1 চামচ একটু 5 ফোড়নের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। এই রান্নাটা খুব বেশি ঝাল কিন্তু হয় না, একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা খেতে ভালো লাগে। তবুও আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে, সেই কেটে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। বাজারে আছে সবজিটাকে নাড়াচাড়া করছি। এখন শীতকাল, বিভিন্ন রকমের সবজি বাজারে পাওয়া যায়, আপনারা আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন। একটু সবজি দিয়ে যদি পালং শাকটা এইভাবে রান্না করা হয়, এই একটা তরকারি দিয়ে ভাত বা রুটি আপনাদের খাওয়া হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন এখানে একেবারে আমি পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। এইভাবে কে কে পালং শাকটা রান্না করে খেয়েছেন সেটা আপনি কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে ধন্যবাদ জানাবো। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে রাখলাম, তাহলে সবজিগুলো ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন সবজিগুলো ভাজতে ভাজতেই সবজিটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। তাই আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভাজলে সবজিটা খুব সুন্দর ভাজাও হবে কম তেলে, আর রান্নাটাও বেশ খেতে ভালো হবে। তবে খুব বেশি একেবারে লাল লাল করে ভাজবার দরকার নেই, আর সবজিগুলো আলাদা করে ভাজবারও দরকার নেই। শীতকালের সবজি একটু হালকা করে ভাজলেও খেতে বেশ ভালো লাগে। যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে, এখন ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটা খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। পালং শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দেবো। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি। পালং শাকটা এক্ষুনি কমে যাবে, কারণ সবজিগুলোর মধ্যে আমার নুন দেওয়া আছে, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই পালং শাকটা কমে যাবে।
এই পালং শাকটা থেকে কিন্তু বেশি জল বেরোবে না, কেন পালং শাকটার মধ্যে আমি একেবারেই জল রাখিনি, জলটা পুরোপুরি ঝরিয়ে দিয়েছি। এখন যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। সামান্য জল দেওয়ার পরে আবারও ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে আমি যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি একবার ঢাকা দিয়ে দেবো কম আঁচে। কম আঁচে ঢাকা দেওয়ার পরে এখন যে দুধটা আমি দেবো সেই দুধটাকে রেডি করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধ একটু গরম জলে গুলো এইভাবে রান্নাটা করতে পারেন। খুব বেশি দুধ দেওয়ারও প্রয়োজন নেই। হাফ কাপ দুধ দিয়েছি, তবে সবজির পরিমাণ বুঝে দুধটা দেবেন। এই দুধের মধ্যে এখন আমি কিছু দু একটা উপকরণ মিশিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই খেতে ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে চা চামচে হাফ চামচ পরিমাণে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। একটুখানি ময়দা দিলে রান্নাটা বেশ থিকনেসটা খুব ভালো হয়, একেবারে ক্রিমের মতো একটা স্ট্রাকচার আসে, দেখতে বা খেতে খুব ভালো হয়। তবে ময়দাটাই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ময়দাটার মধ্যে কোনো রকম দলা দলা না থাকে। বেশ ভালোভাবে চামচ দিয়ে দুধের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর ঘিটা তো রান্নাতে দেওয়ার পরে ঘিটা গলে যাবে। এদিকে রান্নাটা আমার কম আঁচে বসানো ছিল, 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। অল্প অল্প জল আছে। এখন সবজিগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে দেখেই সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখে নিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। বাকি সবজিগুলো তো নরম, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে এইভাবে একটু মাখো মাখো করে নিচ্ছি। জলটাও কিছুটা শুকিয়ে এসছে। এখন যে দুধটা আমি রেডি করে রাখলাম সেই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। যখন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঠিক দুধটা দিতে হবে। দুধটা দেওয়ার পরও আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। কোনো মশলা ছাড়া সামান্য একটু দুধ দিয়ে এইভাবে একদিন পালং শাকটা রান্না করে খেয়ে দেখবেন। এত সুন্দর হয় খেতে রান্নাটা যে ছোট থেকে বড় সবাই দেখবেন পালং শাকের এই রান্নাটা বারবার বানানোর জন্য আবদার করবে। রান্নাটা এতটাই টেস্টি হয়। দুধটা দেওয়ার পরেও এটাকে 2 থেকে 3 মিনিট কম আঁচে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধের গন্ধটা না থাকে। খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা দেখতে ঠিক এরকম হবে। দেখুন একটা ক্রিমের মতো দেখতে হয়েছে, স্ট্রাকচারটা এত সুন্দর হয়েছে। আর এটা রুটি বা ভাত দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে। আজকের রান্নাটা আমার পুরোপুরি একেবারে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রান্নাটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। তাহলে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।